অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি বলেছিলাম মাঝে মধ্যে আমি ভিডিও করব। দাঁড়া না তিতলি, দাঁড়া। আমি তোমাদের বলেছিলাম যে আমি মাঝে মধ্যে ভিডিও করব, কিন্তু সত্যি কথা বলতে না, আমার মানে শরীরের দিক দিয়ে শরীর তো ভীষণভাবে খারাপ। তার মধ্যে হচ্ছে মানে কি বলবো, মনের অবস্থাও ভীষণ খারাপ। এবার তোমরা বলেছো যে শম্পা যখন যেমন থাকবে তখন তেমনই ভিডিও দিও। দেখো আমার ভিউজ তো সেরকম হয় না, যে কয়টা ভিউজ হয় তার মধ্যে দুই একজন আমাকে খুব ভালোবাসো। এবার হচ্ছে ভিডিওটা দিই না, কারণ হচ্ছে ভিডিও বানানোর মতো পরিস্থিতি আমার নেই। কেন নেই? আমি ভেবেছিলাম ভিডিও করে একদিন হয়তো মানে একটু যখন উঁচুতে উঠতে পারবো, তখন হয়তো পুরো নিজের খরচটা হয়তো নিজেই টানতে পারবো। কারোর মানে কারোর হয়তো মানে কারোর ভরসায় থাকবো না, এরকম আমার মানে ছিল একটা চিন্তা ভাবনা। কিন্তু দিন দিন আস্তে আস্তে এমন হয়েছে কি না, যে প্রতিদিন ভিউজ কমে যাচ্ছে। মানে ওটা মনের ইচ্ছে ছিল না, জোর জবরদস্তি আমি ভিডিও করতাম, মানে মনের জোর দিয়ে একটা ভিডিও করতাম। এবার দেখো প্রত্যেক দিনের ভিডিওতে আমি কি বলবো, আমার জীবনে প্রতিদিন মানে এত বাজে থেকে বাজে কিছু ঘটে যাচ্ছে, যে মানে আমার মনের পরিস্থিতিটাই ভালো থাকছে না, যে আমি হেসে ভালোভাবে ভালো ভালো কথা বলে ভালোভাবে ভিডিও করে ভালো কাজ কাম রান্নাবান্না করে তোমাদের মানে ভিডিও করে দেখাবো, সেই পরিস্থিতিটা আমার নেই। কেন নেই? কারণ হচ্ছে যত দিন যাচ্ছে, দেখো ভালোবাসার মানুষ যদি আঘাতের উপর আঘাত দেয়, তাহলে সেখানে না মন বলতে কিছু থাকে না, মনটা পুরো ভেঙে যায়। এবার প্রত্যেক দিন হচ্ছে আমাদের অশান্তি, ঝগড়া করে না, মারামারি করে না, গালাগালি দিয়ে না, মানসিক যে টর্চার হয় সেই রকম। তো এরকম দিনের পর দিন অশান্তি চলতেই আছে। মনটা ভালো থাকে না যে তোমাদের সাথে একটু ভালো করে কথা বলবো, বা ভালোভাবে রান্নাবান্না করব, ভালোভাবে কাজকাম করব, সেই ইচ্ছাটা আমার একটুও থাকে না। এবার হচ্ছে মানে আমি এতটাই মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি যে আমার আর ভিডিও বানাতে ইচ্ছেই করছে না। ভিডিও করতে গেলে না, যখন যেরকম চলে মানছি, যখন যেরকম হয় লাইফস্টাইলে তখনই সেরকমটা শেয়ার করা যায়। কি বলবো প্রতিদিন আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, আমার তো এখন এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মনে হয় হতেই থাকবে। জানি না কতদিন পর্যন্ত এটা চলতে থাকবে। তো বারবার সব সময় না এসব কথা বলতে ভালো লাগে না। এবার মনটা ভালো থাকে না যে তোমাদের সামনে আমি খুব আনন্দে হেসে খেলে কথা বলবো। এবার বলি শরীরের কথা। আজকে প্রায় 2023-এ আমি ডাক্তার দেখিয়েছিলাম, যে ফিজিশিয়ানটা আমি দেখাতাম। 2023-এর পর থেকে আমার ডাক্তার দেখানো হয়নি। ডাক্তারের কথা বললেই বলে কি, ভালোই তো আছিস, কি করতে দেখাবি, ভালোই তো শরীর চলছে, কি করতে দেখাবি। আমার শরীরটা চলছে ওপরে, কিন্তু ভেতর থেকে যে আমার শরীরটা পুরোটাই খারাপ, সেটা আমি আর কাউকে বলে বোঝাতে পারি না। আমি বলি না যে আমার চোখ মুখ অন্ধকার হয়ে যায়, আমি দাঁড়াতে পারি না, আমি কাজ করতে পারছি না, শরীর খুবই খারাপ করে। আজকে আমি ডাক্তার এইগুলো কথা বলে না বলে যখন, তখন ভাবি কি ধর আমি দেখাবোই না, থাকা। এবার সত্যি কথা বলছি, যখন আমি এই কয়েকদিন ধরে আর নিতে পারছি না শরীরে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, অনেক চিন্তা ভাবনা করে সোনো স্ক্যান গেলাম। সোনো স্ক্যানে গিয়ে খোঁজ করলাম ডায়েটের ডাক্তার কে আছে। তো বললো একজনই বসে, একটা ডায়েটের ডাক্তার, হচ্ছে পল্লবী পালই না কি নাম বললো। তো যাই হোক, একটা ম্যাডাম বসে। যাই হোক, নাম লিখালাম। নামটাম লিখিয়ে পরের দিন নাম লিখে, আজকে সোমবার, তো সোমবারের দিন গিয়ে খোঁজ নিয়েছিলাম।
আর মঙ্গলবারের দিন গিয়ে হচ্ছে সকালে গিয়ে নাম লিখিয়েছিলাম জিম থেকে আসার সময়, দিয়ে হচ্ছে ওই সেদিনই বিকেলে ডাক্তার দেখালাম। ডাক্তার কিছুই আগে বললো না, শুধু ওয়েটও মাপতে বললো না, শুধু বলল এই টেস্টগুলো দিচ্ছি, এগুলো করে নিয়ে আসতে। তার মধ্যে সুগার টেস্টটা আমি নিজে থেকে চেয়েছিলাম, সুগার টেস্ট, হিমোগ্লোবিন, কোলেস্ট্রল ডাক্তার নিজে থেকে দিয়েছিল। আমি জানি আমার হিমোগ্লোবিন খুব কম, সেই জন্য আমি ডাক্তারের কাছ থেকে হিমোগ্লোবিনটা চেয়ে নিয়েছিলাম টেস্ট, যে মানে নিজে থেকে করব। আর থাইরয়েডটাও, তো থাইরয়েডের ব্যাপারে বললাম, তো ডাক্তার বলছে থাইরয়েড তো কোনোদিনও ভালো হওয়ার না, থাইরয়েডের ওষুধ কেন বন্ধ? তো আমি বললাম যে আমি তো ডাক্তার দেখাই, তো থাইরয়েড একদম নর্মাল হয়ে গিয়েছে একটা অপারেশনের পরে, তারপর থেকে থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিয়েছে ডাক্তার। তো বলে ঠিক আছে, আমি থাইরয়েডটা টেস্ট দিচ্ছি, কোলেস্ট্রল, থাইরয়েড টেস্ট, তারপরে হচ্ছে সুগার টেস্ট, ফাস্টিং দিয়েছিল সুগার, তারপরে একটা লিভারের টেস্ট করতে দিয়েছিল, আর হচ্ছে কি জানো বলে ইউরিক অ্যাসিড, যেগুলো আমার মানে শরীরে প্রয়োজন বেশি সেগুলো একদমই নিচে নেমে গিয়েছে, যেগুলো আমার শরীরে থাকা উচিত না সেগুলো হচ্ছে বেড়ে গিয়েছে। এবার হচ্ছে আমার থাইরয়েড একদমই নর্মাল, কোনো ওষুধ লাগবে না, সব টেস্ট করলাম, প্রায় 4000 টাকার টেস্ট আমাকে করতে হয়েছে। সেই টাকাগুলো কিন্তু আমার বর দেয়নি, নিজেরই কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে টেস্ট করিয়েছি। ভেবেছিলাম যে থাক ডাক্তার দেখাবো আর টাকা পয়সা চাইবো না, তো লাস্টে আমাকে চাইতে হয়েছে। দেখো একা একা হাউস ওয়াইফ, আর কোনো কাজ কাম করি না, কতই বা নিজের কাছে জমিয়ে আমি এটা ওটা করতে পারি, তাই না? এবার সেরকমভাবে আমাকে হাত খরচও দেয় না, খুব কম দেয়, আদার সেটা ওটা অনেক টুকটাক খরচ থাকে, খরচ হয়ে যায়। মেয়েদের কত সময় হট করে খাতা থাকে না, পেন থাকে না, আনতে দিই, তখন আমার কাছ থেকে টাকাগুলো দিই, ওর বাবার কাছ থেকে নেওয়াই হয় না, এরকম করে করে টাকা বেরোতেই থাকে। পুচকিটার প্যাম্পার্সের টাকা দেয় না ওর বাবা, সেই প্যাম্পার্সের টাকা এখন আমার কাছ থেকে দিতে হচ্ছে। প্যাম্পার্স লাগে, এখন ওয়েদার তো ভালো না, মেঘলা মেঘলা, ওই জন্য প্যাম্পার্সটা এখন পরিয়ে রাখতে হচ্ছে। তো যাই হোক, এগুলো অনেক কথা আছে। তারপরে হচ্ছে সবজির টাকা দেয় না, ছেড়ে দিয়েছে, আজকে 1 মাস হয়ে গেল, না সবজির টাকা দেয় না মাছ মাংসর টাকা দেয়, বলেছে আমি সবজিও খাবো না মাছ মাংসও খাবো না, আমি কোনো টাকা দিতেও পারবো না, তো শুধু ডাল আর ভাতের টাকা দিবে, তো সেটাই দিচ্ছে। তো দাদু আমাকে মাঝে মধ্যে টুকটাক সবজি এনে দেয়, কারণ সবজি ওরা 2 বোন খায় না, আমি খাই আর দাদু খাই, আর ওর বাবা শুধু ডাল দিয়ে ভাত খায়। তো সেই সবজির টাকা সবজিটা দাদুই নিয়ে আসছে, মাঝে মধ্যে মাসে হয়তো 1 দিন 2 দিন মাছ নিয়ে আসছে। এবার আমি ওখান থেকে টুকটাক মনে করো হয়তো একটু মাছ টাছ কমের মধ্যে হলে হয়তো নিয়ে আসি, তাও অনেক দিন ধরে আনিনি। এইসব ঝগড়া ঝামেলা অশান্তির জন্য না আমি ব্লগ করা ছেড়ে দিয়েছি। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ব্লগের আশায় বসে থাকছো, তো ভাবলাম তোমাদের সাথে এতটা অন্যায় করাও আমার উচিত না। বলছো যে শম্পা ব্লগ কেন ছেড়েছো, মাঝে মধ্যেও হলে দিবে। এমন হয়েছে আমার পরিস্থিতি যে আমি পুচকিটা একটা শর্ট ভিডিও করব, সেইটুকুটার আমার আর ইচ্ছে করে না। এখন ভাবছি শরীরটা একটু ঠিকঠাক করে নিয়ে একটা কোনো কাজ করব, ঠিক আছে? কারণ দেখো আমার হাজব্যান্ডের নাই ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারছে, সত্যি কথা বলতে আমরা পারবো না। শরীরে সব কিছুরই দরকার, সবজিরও দরকার, শাক সবজিরও দরকার, শরীরে মাছ মাংসরও দরকার, তো আমরা থাকতে পারবো না, আমার মেয়ে দুটো থাকতে পারবে না। তো যাই হোক, আমি আজকে 1 মাসের ওপরে হয়ে গেল, আমি ওর বাবার কাছে একটা টাকা চাইনি, একবারের জন্য বলিনি যে একটু মাছ এনে দাও কি, একটু মাংস এনে দাও কি, একটু সবজি এনে দাও। আমি ভেবে নিয়েছি আমি বলবো না তো বলবো না, ঠিক আছে? এতদিন পরে সেদিন গিয়ে একটু বাটা মাছ নিয়ে এসছে, তো আমাকে বলছে তোমরা হয়তো ভাববা যে শম্পা হয়তো ওর হাতে টাকা পয়সা নেই, আছে, যেমন আগেও চলছিল তেমন এখনও চলছে, ও দেবে না। আমি জানি না কার পাল্লায় পড়ে আছে নাকি, জানি না, বলতে পারবো না। একটা কথা বলি, আজকে নিজের ফ্যামিলিকে নিয়ে মানুষ নিজের ফ্যামিলিকে গুরুত্বটাকে বেশি দেয় বাইরের ফ্যামিলির থেকে। আমাদের কি হয় বলো তো,
ও বাইরের ফ্যামিলিকে গুরুত্ব বেশি দেয় নিজের ফ্যামিলির থেকে। দুটো মেয়ে আছে, পুচকিটা আছে, আমি আছি। একটা মানুষ তো কোনো সময় বলে যে চলো তো আজকে একটু মেলা টেলা থেকে ঘুরে নিয়ে আসি, রথের মেলা গেল, এটা ওটা যাচ্ছে। কোনো সময়ের জন্য একবারও মানুষটার ইচ্ছা হয় না যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই। আমি তো ছেড়েই দিয়েছি, আমি জুথি বা তিতলিকে নিয়ে আমি এদিক ওদিকে চলে যাই। কিন্তু কষ্টটা কোথায় হয় বলো তো, যখন দেখি যে অন্যের ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছে, কোনো মেলা টেলাতে বলো বা কোনো কিছুতে বলো, তখন ওই জায়গাটায় না খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন আর কষ্ট মনে করি না, এই জিনিসগুলো দেখছি তো ওই জন্যই তোমাদের বলছি। তো তারপরে হচ্ছে যাই হোক, আমি ভেবেই নিয়েছি যে ওকে আমি কোনো দিনও আর বলবো না যে মাছ মাংস বা সবজি বা কিছু নিয়ে আসো। এটা হলো একটা মানে প্রশ্ন। এবার হচ্ছে আজকে আমি যেমন রান্না করেছি, মানে তারপরে আসি ডায়েটের ডাক্তার, রিপোর্টগুলো দেখালাম, ইউরিক অ্যাসিড অতিরিক্ত বেড়ে আছে, আমার সুগার হয়ে গেছে। সুগারটা আমি ভাবতে পারিনি যে আমার সুগার হয়ে যাবে। ফাস্টিংয়ে সুগার 140। তো ভেবেছিলাম কি যে হয়তো সুগারটা হয়তো কোনোদিনও হবে না, কিন্তু ধারণা ভুল, সুগার হয়ে গিয়েছে। আজকে সুগার হওয়ার পেছনের কারণ হচ্ছে টেনশন, অতিরিক্ত টেনশন আমি মানে করেছি এই কয়েক বছর ধরে, যার জন্য আমার সুগারটা হয়ে গেছে। তারপরে তো যাই হোক, ওই ডায়েটের ডাক্তার কিন্তু একটা ডায়েট লিস্ট করে দিয়েছে, মানে আমি সারাদিনে কি কি খাবো, কখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে আমাকে কি নিতে হবে আগে না নিতে হবে, তারপর ওয়ার্কআউট করতে যাই, ওয়ার্কআউট করে এসে আমাকে আগে কী খেতে হবে না খেতে হবে, মানে কটায় কখন কি খেতে হবে না খেতে হবে, তেল ছাড়া তরকারি, শুধু বলেছি মানে 25 ml তেল খেতে পাবো আমি সারাদিনে। তা আমি সত্যি কথা বলতে আমি 25 mlও খাই না। এখন আমার 3-4 দিন থেকে মানে রিপোর্ট করলাম, রিপোর্ট দেখালাম, দেখিয়ে হচ্ছে 3-4 দিন থেকে আমি পুরো সেদ্ধ খাচ্ছি। আমাকে প্রতিদিন মাছ খেতে হবে 100 গ্রাম করে, ছোট ছোট মাছগুলো, মানে 1 কেজির নিচের মাছ। তারপরে চিকেন খেতে হবে, মানে প্রতিদিন মাছ মাংস ডিম পনির এই 4টে জিনিস আমার খাবারে রাখতে হবে। পরিমাণ লিখে দিয়েছে, তো সেই পরিমাণ মতো আমাকে খেতে হবে। এবার দেখো, এবার আমি প্রতিদিন মাছ নিয়ে আসলে আমার একার জন্য তো আনতে পারবো না, বা একার জন্য মানে পনির আনলেও আমি একার জন্য করতে পারবো না যে 1 প্যাকেট পনির নিয়ে আসলাম আমার কয়দিন হয়ে যাবে। এবার ওর বাবা কিন্তু আমাকে টাকা দেবে না, আর আমি চাইবও না, হয়তো দিয়ে দিবে কিন্তু পরে এটা নিয়ে একটা অশান্তি লাগবে। তা আমি চাই কি যে অশান্তির থেকে মানে না খেয়ে থাকা মানে অনেক ভালো, এরকম আমি চাই। তো যাই হোক, বাটা মাছ নিয়ে এসেছিলো, একদিন রাইকোর মাছ এনেছিল, 2 দিন খাওয়া হয়ে গিয়েছে ওখান থেকে। তার মধ্যে হচ্ছে দাদু একদিন মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ সবটা রান্না করিনি, গুনে রান্না করেছিলাম, 5-6 পিস মাছ বেশি ছিল সেটা রেখে দিয়েছিলাম। তারপর আমি একদিন মাছ রান্না করেছিলাম, সেই মাছ থেকে আবার 4-5 পিস বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম, সেটা আজকে রান্না করলাম। এবার কালকে যদি এখন আমি মাছ টাছ ডিম কিছু রাখতে যাই, তাহলে আমাকে কিন্তু আবার কালকে কিনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে এখন আমার ব্যাপার, বুঝেছো? তো ভাবছি যে শরীরটা এখন একটু ঠিক হয়ে যাক, তারপর হচ্ছে একটা কোনো কাজ টাজ করবো। আর এই ইউটিউবটা আমি ছেড়ে দেবো, কারণ হচ্ছে আগে যেসব মানুষদের কাছে নোটিফিকেশান যেত, তাদের কাছে মানে আমি ভিডিও চালে একটা নোটিফিকেশান যাই, সেই সব মানুষের কাছে আর নোটিফিকেশানটা যাচ্ছে না, আমার বন্ধুদের কাছে গেলে হয়তো তারা হয়তো আমার ভিডিওটা দেখতো, থাকতো আমার পাশে। আর না কি বলো তো, ওই আজকে ভাবছো পুচকিটা যখন হয় তখন আমি ডলার পেয়েছিলাম, $1 মানে ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছিলাম। তারপরে এতদিন পুচকির বয়স 1.5 বছর হতেই চললো, এখনও অবধি কিন্তু আমার $50 মনে হয়েছে। তো জুথি বললো যে মা আর কষ্ট করে করো, আর $50 করো, তাহলে সেকেন্ড ডলারটা মানে সেকেন্ড পেমেন্টটা উঠিয়ে নিয়ে আর করো না। $50 মানে বুঝতেই পারছো $100 কত টাকা পাওয়া যায়, সেটা তোমরা জানো হয়তো অনেকেই এখন। তো $50 তার হাফ পাবো আমি, কিন্তু
সত্যি কথা বলছি আমার না টাকার প্রতি অত নেশা নেই, নাহলে হয়তো আরও খাটনি করে বলতাম যে না আরও $50 করে নিই। আজকে হয়তো এই ডলারে হয়তো আমি 4 থেকে 4,500 টাকা পেতাম, কিন্তু আমার করলে তো আমার হতোই ভিউজ, যেই 2-1টা হোক না কেন, শর্ট ভিডিওগুলো তো ভিউজ হয়। ছাড়ো দিদু, দাঁড়াও জ্বালাও না। তো যাই হোক, আমার আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না। আর সত্যি কথা বলতে যেইভাবে আমার খাওয়া দাওয়া হচ্ছে কয়দিন থেকে, ওজনটা অনেকটা কমেছে, ঠিক আছে। আশা করছি, আমাকে 2 মাস টার্গেট দিয়েছে, 2 মাসের মধ্যে অনেক পাতলা হয়ে যাব। সেইভাবে যদি ডায়েট করি আর ইচ্ছে করে যদি এটা ওটা খেয়ে নিই তাহলে তো আর হবো না। এই যে আমার দিদু, কই দেখি, আমার দিদু চুল কেটে দিয়েছে, দেখো দেখো দেখো, এদিকে ঘুরো এদিকে ঘুরো, এই যে দাদু চুল কেটে দিয়েছে, দেখো ভিডিওটা বন্ধ করে দিচ্ছে। বলো দিদা, বলো দিদা, দিদা বলো, দিদা বলো, বলো দিদা, দিদা ভালো করে বলো, বলো দিদা, দিদা, দিদা বলো, দিদা বলো, দিদা, দিদা বলো, একটা মাম দিয়ে দাও দিদুদেরকে, আমাকে দিদুদেরকে দাও, দিদুদেরকে ক্যামেরায় দাও, ক্যামেরা এখানে 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 একটা মাম দাও, দাও দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ভালো করে দেখতে পাচ্ছে না। আবার নড়ায় না, থামো। মাম্মামকে ডাকো তো, বলো মাম্মাম, বলো মাম্মাম, মামা, বলো দিদা, দিদা বলো, দিদা অনেক কথা বলা শিখে গিয়েছে, আম বলতে পারে, আবার ওরকম করে না, বলো আম, আম। তারপরে বলো, বলো দিদা, দিদা, দিদা বলে কি সুন্দর করে, দিদা। দুষ্টু দুষ্টু করছে, বলো দাদা, বলো দাদা, বলো দাদা, দাদা দুষ্টু করছে এখন। বলো হ্যালো, হ্যালো, বলো হ্যালো, হ্যালো। এই মা নেল পালিশ মাখছে গায়ে, কত দুষ্টু হয়েছে। তো সত্যি কথা বলতে মন আর শরীর দুটোই হয়ে গেছে আমার খারাপ, ওই জন্য আমার ভিডিও করতে ইচ্ছে করে না। ডলার তো হতোই আস্তে আস্তে, এতদিন ধরে ছাড়ছিলাম না, ভাবছিলাম যেই করেই হোক ভিডিওটা করে যাই, কিন্তু ভিডিও করার মধ্যে না একটা ইচ্ছে ভাব লাগে, যে ইচ্ছেটা আমার নেই। তো এই হচ্ছে কথা, ভেবে রেখেছি আস্তে আস্তে কিছু কিছু করে টাকা জমিয়ে লক্ষ্মী ভান্ডার পাই, আস্তে আস্তে কিছু কিছু করে জমাবো। তো এখন এই যে মেয়েরা না বাইরের খাবারটা খেতে বেশি ভালোবাসে, মাঝে মধ্যে টুকটাক এটা ওটাই এনে খাওয়াতাম, তো এখন অনেকটাই বন্ধ করে দিয়েছি। খাওয়াটাও ক্ষতি, প্লাস হচ্ছে ওরকম করে টাকা নষ্ট করলেও ভবিষ্যৎ আমাদের অন্ধকার। তো ওই জন্য ভেবে রেখেছি যে একটু একটু করে টাকাগুলো জমাই, ওই যে একটা $1,00,000 করেছি না, ওইটাতে জমাবো। জমিয়ে ভেবেছি হয় অনলাইন কোনো ব্যবসা করব, আর না হলে একটা টোটো কিনবো আমি নিজের টাকায়, নিজের টোটো কিনে ভাড়া টাড়া দিয়ে দিলে মাসে 9-10 হাজার করে ভাড়া চলে আসবে। তো লাগবে হয়তো 1 বছর 2 বছর 3 বছর লাগতে পারে। তো এখন দেখি কতদিন লাগছে, ওটাই ভেবে রেখেছি যে এখন চুপচাপ আছি, থাকি। তারপরে আমি তো ওই যে সুগার থাইরয়েডের যে ডাক্তার দেখাতাম, সেই ডাক্তার দেখিয়ে আসলাম, ওষুধ দিয়েছে, 15 দিন পরে আবার সুগারটা টেস্ট করতে দিয়েছে। তারপরেই হচ্ছে আমাকে সুগারের ওষুধ কমলো না কি হলো দেখবে, তারপরে সুগারের ওষুধ দিবে, ঠিক আছে। আবার টেস্ট করতে হবে, আবার একটা পেটের ছবি করতে দিয়েছে। তো যেই থাইরয়েডের আর সুগারের ডাক্তার দেখাই, ওই ডাক্তারের রিপোর্টটা
মানে ওই ডাক্তারের ওষুধ ভিজিট ওর বাবা দিয়েছে, মিথ্যা কথা বলবো না। লাস্টে আমি না পেরে চেয়েছি, আমি দেখলাম চেয়ে দেখি না দিলে তখন দেখা যাবে। তো আমাকে বলছে হ্যাঁ হ্যানটা, মানে বেকার বেকার টাকা নষ্ট করছো, কি দরকার দেখানোর। কিন্তু এই ছাড়ো, টমেটো, মুসুর ডাল, খাসির মাংস এগুলো বারণ করে দিয়েছে। খাসির মাংস তো খুব একটা খেতাম না, কিন্তু হ্যাঁ টমেটো খেতাম আমি। তোমরা দেখেছো আমার রান্নাতে আমি টমেটো বন্ধ করে দিয়েছিলাম যখন শুনেছিলাম ইউরিক অ্যাসিড আছে। টমেটো, মুসুর ডাল আমি খেতামই না। এই ইদানিং মানে 1 বছর ধরে খুব টমেটো খাওয়া হয়েছে আমার, মানে মাছ, মাংস, ডিম, তারপরে হচ্ছে সয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি, এগুলোতে আমি টমেটো খেতাম। আর হচ্ছে তোমার ওই মুসুর ডাল দিয়ে, চাল দিয়ে বলতাম না রান্না করতাম যে, সেটা খেয়েছি। খেয়ে খেয়ে আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়েছে। আর তেল মশলাটা আমার অতিরিক্ত হয় তরকারি, তোমরা দেখে বুঝতেই পারো। তো ওদের জন্য করে দিচ্ছি আলাদা, আমার জন্য একদম তেল ছাড়া, শুধু 1 ফোঁটা তেল দিয়ে শুধু জিরেটা ফুটতে দেরি, ব্যাস। সবজি ঢেলে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়ে তারপর আবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, জল দিচ্ছি ওর মধ্যে, তারপরে মাছ টাছ যা থাকার তখন দিচ্ছি, দিয়ে ওইভাবে ফুটিয়ে ফুটিয়ে নামিয়ে খাচ্ছি। আর কি করব, এখন তো চলুক কয়েক মাস এইভাবেই। তো যাই হোক, আমি আর কি বলবো, দেখো এই যে শরীরটা ভালো না, ভুরু ভাগও করি না, চুলটাও না চিরুনি করি না, তিতলি করে দেয়। তো মানে কি বলবো, এই যে সকালে যে ওষুধ খেয়েছি, সকালের ওষুধটা দিয়েছে, মানে মাথা ঘুরছে, খেলেই মাথা ঘুরছে। এখন ভাবছি কখন যাবো ডাক্তারের কাছে নিয়ে, ওই ডাক্তারকে পাওয়াও মুশকিল, কখনো আসে কখনো আসে না। সেদিন বসে থেকে 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 ডাক্তার দেখে আসলাম। তো যাই হোক, হচ্ছে ওষুধটা চেঞ্জ করাতে হবে, এত মাথা ঘুরছে না, কাজগুলো কে করবে। আর এখন ইউরিক অ্যাসিডের ওষুধ পড়েছে, তারপরে ভিটামিন ডি পড়েছে শরীরে। শরীরটা এখন একটু ভালো আছে, মানে ভালো লাগছে। রাত্রে ঘুমিয়ে নিচ্ছি, সকালবেলা এত এনার্জি লাগছে কাজ করতে, মানে ভালো লাগছে, মানে মনটা ফ্রেশ লাগছে। আর কিন্তু হচ্ছে ওই যে সকালে খাওয়া দাওয়ার পরে যে ওষুধটা দিয়েছে, সেই ওষুধটা খেয়ে নিয়ে 1-1.5 ঘন্টা পরে মাথা ঘোরা শুরু হচ্ছে। মানে আমি বুঝতে পারছিলাম না যে আমার কোন ওষুধটা খাওয়ার পরে মাথা ঘুরছে। তো আজকে ওটাই দেখলাম যে সকালে আমার মাথা ঘোরাটা কিচ্ছু ছিল না। আমি তো ভাবছিলাম জিম হয়তো যেতেই পারবো না, যেমন মাথা ঘুরছে। আর ওষুধের মধ্যে না মনে হচ্ছে ঘুমের ওষুধ আছে, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। আজকে ঘুম পাইনি, কিন্তু কালকে খুবই ঘুমিয়েছি। কালকে দুপুরটা যেমন ঘুমিয়েছি তেমন হচ্ছে রাতটা দারুণ ঘুমিয়েছি। এখন ঘুমাবো না কাজ করব বুঝতে পারছি না, রুটি করে যাব কালকে। দাঁড়াও না, কালকে না মা পড়ে গিয়েছে খাট থেকে, মানে শাড়িতে বেঁধে নামতে গিয়েছিল, শাড়ি পায়ের মধ্যে বেঁধে খাট থেকে পড়ে গিয়েছে, দিয়ে তো মাথা ফুলে গিয়েছে, হাতে টাতে লেগেছে। এখন ওই ব্যথা নিয়ে কাজ করতে পারছে না। এমনিতে তো শরীর ভালো না, আর বয়স হয়েছে এখন, বুঝতেই পারছো বয়সকালে লাগলে মানে তাড়াতাড়ি সারার না। তো ভাবছি একটু মাকে দেখতে যাবো, এদিকে মাথাটা ঘুরছে। আর ওর বাবাও নেই, গাড়িটা নিয়ে গিয়েছে 8 মাইল। 8 মাইলে ও একটা জায়গা কিনছে দোকানের জন্য। তো ওটা হচ্ছে সোমবার আর শুক্রবার করে ওখানে হাট করবে, বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে আর একটা হাটে বসবে। তো আমাকে বললো যে বাকি যেদিন যেদিন আমার হাট থাকবে সেদিন সেদিন তোমাকে দোকানে বসতে হবে, শুনতে হবে, না শুনলে আবার গাল খেতে হবে। তো সে নাই দোকানে গিয়ে বসাটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ির কাজ কাম করা, তার মধ্যে হচ্ছে জুথি তিতলি স্কুল গেলে বাচ্চাটাকে ধরে রাখা, ঠিক আছে। আর সোমবার শুক্রবার করেই জুথি স্কুলে যাই, আর বৃহস্পতিবার রবিবার তো ছুটি থাকে স্কুল, বৃহস্পতিবার করে হচ্ছে তিতলি স্কুল যাই। তো এখন হচ্ছে ওর মধ্যে যদি আমি দোকান যাই তো বাচ্চাটাকে ধরা মুশকিল হয়ে যাবে। তো আজকে দোকানটা মনে হয় হয়তো জায়গাটা কিনবে, সেই জন্য টাকা নিয়ে গেল দেখলাম। এখন জানি না কী করছে, তবে হ্যাঁ ও একটা টোটো কিনবে। যে পুরানো টোটোটা আমি বলেছিলাম না নিচ্ছিল, ওই টোটোটা নেয়নি, ওটা রিটার্ন করে দিয়েছে। যে বিক্রি করব বলেছিল সে আর বিক্রি করবে না।
তো টোটোটা রিটার্ন নিয়ে নিয়েছে, এখনও একটা নতুন টোটো তুলছে, টোটোটা তুলে ও ভাড়া দেবে। তাহলে ওদিক থেকে ওর এক্সট্রা মানে 300 টাকা করে পার ডে আসলে তোমার 9,000 টাকা হবে। তো আমিও ভাবছি যে এইভাবে আমাকেও একটা কোনো ব্যবসা করতে হবে। আর আমার দাদা একটা কাজের কথা বলছিল, এখন দেখি ওই কাজটা যদি হয় তাহলে ভাবছি লাগবো। তবে জুথি মাধ্যমিক দিবে, তারপরে দেখা যাক কি হয়, আমাদের কপালে কি আছে। তো চলো, আমি জানি না আর ব্লগ করবো কি না, ঠিক আছে, ব্লগ আর দিতে পারবো কি না সেটাও জানি না। তবে আমি জানি ব্লগ না দিতে গেলে সবাই আমার ভিডিওর আর হয়তো মানে যারা দেখে তারাও হয়তো সরে যাবে আর দেখবে না, চ্যানেলটা বাদ হয়ে যাবে। কিন্তু ব্লগ আমার করতে ইচ্ছে হচ্ছে না, কারণ হচ্ছে দেখো অভিনয় করে তো এখানে তো আমি আর অভিনয় করছি না যে অভিনয় করে এটা ওটা দেখিয়ে দিলাম। আমার জীবনে যা ঘটে, যা ঘটছে দিনের পর দিন, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সব সময় আর এইগুলো না শেয়ার করতে আর ভালো লাগছে না। মানে কি বলবো, আমি ভাবি যে জীবনটা তো বেশি দিনের না, আজকে অর্ধেকটা জীবন পার করেই চলে আসলাম, হয়তো আর অর্ধেকটা পড়ে আছে। তো ভেবেছিলাম কি যে সবার সাথে মিশবো, উঠবো, বসবো, হাসি আনন্দ করব, ফ্যামিলি নিয়ে খুশি থাকবো। কিন্তু আমি তো এখানে একা চাইলে হবে না, না, সবাইকেই সমানভাবে থাকতে হবে, সবার মনের মধ্যে এই জিনিসটা ঢোকাতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরাও ভিডিওটা দেখো, দেখে তোমাদের মনে কি হচ্ছে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমরাও পে করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, ঠিক আছে। শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই। আর মোটা হয়ে যাচ্ছিলাম কিসের জন্য? থাইরয়েড তো একদম নর্মাল, থাইরয়েড নেই। মোটা হয়ে যাচ্ছিলাম ভিটামিন ডি আর ইউরিক অ্যাসিডের জন্য, এই দুটোর জন্য মোটা হচ্ছিলাম। তো এখন আমি অনেকটা দিন দিন অনেকটা কন্ট্রোল করে নিয়েছি, ঠিক আছে। আস্তে আস্তে চেষ্টা করছি যেন শরীরটা একটু সুস্থ হয়, ওজনটা কমে যায়, এটাই। তো সবাইকে টাটা।